আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা শেষ হয়ে গেছে, তাই তো? এখন হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, মানে সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়, তা হচ্ছে স্থির তড়িৎ। এইটা শুরু করব আমরা। আর এইটা হয়তো আমরা হচ্ছে আজকে একটা তো হয় দুইটা বা তিনটা লেকচারে শেষ করে দিব। হয় কালকে শেষ করবো, নয়তো কালকের পরের দিন। ঠিক আছে, ক্লোজ করে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কারণ বিষয়টা হচ্ছে কি। ভাইয়া, হ্যাঁ বলো। তাইলে কি ক্লাসগুলো লেন্দি হবে? না, লেন্দি হবে না, কারণ এই ব্রেক মার বেটা, লেন্দি হবে না। তোমাদের ভালো ভালো প্রশ্ন যে তোমরা করতেছো। এখন শোনো, এখানে টপিক কয়টা আছে দেখো তো। ছয়টা। ছয়টা তো দেখতে পাচ্ছি। ছয়টা, এই ছয়টাই ছয়টা আছে। টপিক। এই ছয়টাই আছে। এর নিচে আর নাই? না না না, নিচে আর নাই। তাহলে এখানে, দুই হ্যাঁ, দিনে শেষ হইলে ভালো তাহলে হবে। আমাদের 2 দিনেই ক্লোজ হয়ে যাবে হয়তো, বুঝছো? এই ছয়টা টপিকই আছে, ছয়টা টপিকের বাইরে থেকে কোনো জি প্রশ্ন ভাইয়া। হবে না। বুঝতে পারছো? ভাই এই অধ্যায় শুধু টপিক কি আছে? হ্যাঁ, এই অধ্যায় ছয়টা টপিকই আছে। হ্যাঁ, তার মানে যে অধ্যায় একেবারে মিনি প্যাক অধ্যায় তা না, ঠিক আছে? অধ্যায় মিডিয়াম একটা অধ্যায়, কিন্তু এখানে যা যা আছে, এখানে সূত্র বেশি। আর সূত্র বেশি দিয়ে এক একটা এক্সাম্পল দেখাতে আমাদের বেশি সময় লাগবে না। বুঝতে পারছো? যত বেশি ফাস্ট টানা যায় তত আমাদের ভালো। বুঝতে পারছো? যত ফাস্ট সিলেবাস শেষ করব, তত বেশি আমরা হচ্ছে রিভিশন দিতে পারবো। ওকে, তাহলে এখানে বলো তো সব থেকে গুরুত্বপূর্ণ কোন টাইপটা, বলো। 6 নম্বরটা। তিন নম্বর প্রবল তড়িৎ প্রবাহ। লাস্টেরটা এই যে ভাইয়া। লাস্টেরটা, এই যে ছয় এইটা নম্বরটা। 6 নাম্বারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন তোমরা বলবে ভাইয়া যারা নতুন, তারপর বলবে ভাইয়া যে কিভাবে আপনি টাইপ ওয়ানে রাখলেন এইটারে, তাই এখন এইটারে বলতেছেন যে আপনি সব থেকে কম গুরুত্বপূর্ণ, আর টাইপ সিক্সে বলতেছেন সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। কারণ আমি এইভাবেই সাজাই জিনিসটা। আমি তোমাদেরকে বলছিলাম না যে প্র্যাকটিস করার সময় যে 2015 থেকে শুরু করবা অ্যান্ড শেষ করবা হচ্ছে 2022-এ? কেন, আমি তো বলতে জি পারতাম যে ভাইয়া। 22 দিয়ে শুরু করবা, তুমি শেষ করবা 15-য়। কিন্তু আমাদের গাইডগুলো এই করে যে প্রথমে হচ্ছে নতুন বছরের প্রশ্ন দেয়, পরে যে পুরানো বছরের প্রশ্ন। কিন্তু আমরা এই ধরনের জিনিস করব না, কারণ আছে। কারণ হচ্ছে এই যে নতুন বছরের যে প্রশ্নগুলো, এইগুলো তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলো তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ। ওকে, কিন্তু তোমার এই পুরানো বছরের প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যেটা বেশি গুরুত্বপূর্ণ হবে, মানে আগের প্রশ্ন, সেগুলো আমরা আগে রেখেছি। বুঝতে পারছো? এইগুলো দেখবা যে একবার বা দুইবার করে আসছে, কিন্তু এইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো। কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে দেখো যে এইটা থেকে এইটা থেকে চলে আসবে, বা ধারকের শক্তি, কুলাম্বের সূত্র, এরকম আসতে পারে। ওকে, এখন এটা নিয়ে আমাদের বেশি কথা বাড়াবো না। আমরা আজকে হচ্ছে এক পেজ জাস্ট তোমাদের পড়া, যেহেতু আমরা তো তোমরা তো জানোই যে প্রথম লেকচারটা আমরা অল্প নিই, যাতে পোলাপান ভয় না পাই। ঠিক আছে, যদিও এগুলো জিনিস বাচ্চাকালের জিনিস, তারপরেও আমরা একটু পড়বো। ওকে, ঠিক আছে, আমরা এখন শুরু করি। আমাদের মেন অধ্যায়ের মধ্যে ঢুকে পড়ি একদম। ইনশাল্লাহ আমরা 3টা লেকচারে শেষ করে দিব। চার্জের কোয়ান্টায়ন এবং চার্জের প্রবাহ। চার্জের প্রবাহটা নিয়ে সমস্যা নেই, প্রবাহ মানে কি, প্রবাহিত হচ্ছে, ওটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে চার্জের কোয়ান্টায়ন কি, বলো তো কেউ পারবা? চার্জের কোয়ান্টায়ন কি? ভাইয়া, পজিটিভ দিকটা। বেটা, একটু সংশোধন বিয়োজন করলে ভালো হতো। দেখো আমি তোমার বলি, এই কোয়ান্টায়ন বলতে আমি বাংলা ভাষায় বোঝাচ্ছি, একদম আমি ওসব বইয়ের ভাষায় যাব না। মৌলিক বস্তুগুলা, এটা চার্জের মৌলিক বস্তু কি আছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন না? ইলেকট্রন, জি ভাইয়া। প্রোটন আর নিউট্রন। তাহলে এই যে জি ভাইয়া। চার্জের কোয়ান্টায়ন বলতে এখানে বোঝাচ্ছে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রনকে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি এখানে ভাইয়া। আর কোনো কিছু না, জাস্ট ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, আর কিছু না। এটা বুঝে রাখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম থেকে উঠতে হবে রীতি। ওকে, এখন দেখো যে ইলেকট্রন, ইলেকট্রন কি চার্জ বিশিষ্ট বলো তো? অবশ্যই নেগেটিভ। আর প্রোটন, প্রোটন অবশ্যই পজিটিভ। আর হচ্ছে নিউট্রল কি, সেটা হচ্ছে এন, এন দিয়ে প্রকাশ করি নিউট্রনকে। ঠিক আছে, এখন তাহলে এই যে তিনটা আল্লাহর বান্দা, এই তিনটাই হচ্ছে এই যে ইলেকট্রন কোয়ান্টায়ন। কথা ক্লিয়ার? জি ভাইয়া। তোমাকে আবার জন্য এটা বললেন না ভাই এগুলো কি বের করতে বলে না, এগুলো জাস্ট তোমার বেসিকের জন্য। ঠিক আছে, তাছাড়া কিছু না। ওকে, এবার নিচের দিকে আমরা যাই। দেখবো যে 10-15 মিনিটে ক্লাস শেষ হয়ে যায়। তারপরে কালকেও দেখবো যে ফার্স্ট অধ্যায় শেষ, একদম চোখের পলকে অধ্যায় শেষ। আমাদের বইটা যদি আমরা হাতে পেয়ে যেতাম না, তাহলে তোমাদের এই ফুল সিলেবাস শেষ করতে আমার কয়দিন, এক একটা অধ্যায় হয়তো 2 থেকে 3 দিন সময় লাগতো আমার। এক একটা অধ্যায় শেষ করতে, এক একটা অধ্যায় শেষ করতে তো 2 থেকে 3 দিন সময় লাগতো, সে যে কয়টা লেকচারই লাগুক না কেন। বাট সমস্যাটা হচ্ছে ওরা আমাদের বই দিচ্ছে না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা।
ভাইয়া কোয়ান্টাম কি কোনো অর্থ আছে? না 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 হ্যাঁ ভালো কথা বলেছো, কোয়ান্টাম হচ্ছে মৌলিক, মৌলিক বুঝাই মৌলিক। তাহলে চার্জের মৌলিক বিষয় কোনটা? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, সেটা। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এইবার না, কোনোদিন কিন্তু এমসিকিউতে আসবে না যে কোয়ান্টাম শব্দের অর্থ কি কি বাংলা, হ্যাঁ, এরকম কোনোদিন আসবে না। জাস্ট যদি কেউ প্রশ্ন করে বসে যে কোয়ান্টাম কি, তখন তুমি বলতে পারো যে মৌলিক বিষয়বস্তু। যাই হোক, সাধারণ কোনো বস্তু বা অবজেক্ট, সে অবজেক্টে কি থাকে বলো তো? ইলেকট্রন, প্রোটন সাপোজ আছে। এখন এখানে একটা জিনিস লিখে দিয়েছি, সমসংখ্যক প্রোটন ও সমসংখ্যক ইলেকট্রন থাকে, সমসংখ্যক প্রোটন অ্যান্ড সমসংখ্যক ইলেকট্রন থাকে। মানে একটা বস্তুতে যদি 10টা প্রোটন থাকে, তাহলে ওই অবশ্যই 10টা ইলেকট্রন থাকবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি যদি ভাইয়া। 10টা প্রোটন থাকে তাহলে অবশ্যই 10টা ইলেকট্রন থাকতে হবে। এখন প্রোটন বাবা জীবন কোথায় থাকে বলো তো? আছে হ্যাঁ, ভিতরে। কেন্দ্রে, কেন্দ্রে, কেন্দ্রে বাপ, কেন্দ্রে। আর এইটা কোথায় থাকে? এর সম্পর্ক হচ্ছে বাইরে। ঠিক আছে, কক্ষপথে। হ্যাঁ, ওকে। এইবার এগুলো জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য, এগুলো আর জন্য সূত্র হিসেবে মাইনে নিও না। এইবার ফিজিক্যালি এক্সচেঞ্জ চেঞ্জ করলে, ফিজিক্যালি চেঞ্জ বলতে মানে এখানে যে প্লাস, তুমি বলবা যে ভাইয়া কেন আপনি যোগ করেছেন, আপনি তো বিয়োগও করতে পারতেন, তাই না? তো আমি সেজন্য লিখে দিয়েছি যে ফিজিক্যালি চেঞ্জ করে যদি তুমি ইচ্ছা করো যে সাপোজ, সাপোজ তোমার এটা জেনারেলিভাবে ঘটতেছে। এখন তুমি যদি চাও যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ চার্জ দিবা, অতিরিক্ত পরিমাণে, এখানে পজিটিভ চার্জ আছে কিন্তু অতিরিক্ত পরিমাণে নেগেটিভ চার্জ দিবা, তাহলে তুমি সেটা কি ফিজিক্যালি চেঞ্জ করতেছো না? মানে বাহ্যিকভাবে তুমি চাইলেই করতে পারতেছো, সেটা ফিজিক্যালি চেঞ্জ। ওই যে দিচ্ছ, তখন কি প্লাসের প্লাসের মান কি কমবে না, আর মাইনাসের মান কি বাড়বে না? বিষয়টা হচ্ছে এই, তাছাড়া কিচ্ছু না, তোমাদের শুধু বোঝানোর জন্য এইগুলো লিখেছি। ওকে, এবার দেখো, গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড ফ্লোর মানে মাটি। ওকে, আবার জন্য নিচতলা মনে করিও না কেউ যে ভাই আমাদের বাসার নিচতলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, না এইটা না বাবা জীবন। ওকে, এখন গ্রাউন্ড মানে কি আমি এখানে বোঝাচ্ছি যে মাটি। তাহলে মাটি ঋণাত্মক চার্জের আধার। ছেলেরা বলো, এটা সব থেকে বড় উদাহরণ কি এখন যেটা লাগতেছে তোমাদের? বলো, না পারলে কপালে দুঃখ আছে এদের, বলো। ভাইয়া কোশ্চেন বুঝি নাই। মাটি হচ্ছে ঋণাত্মক চার্জের আধার, এটার সব থেকে বড় ভালো উদাহরণ বলো। মানে ভাই আছে যে মানে বৃষ্টিতে টাকরা দিলে যে টেনে নেয় এই বিষয়ে নাকি বুঝলাম? কথা তোমার ঠিকই আছে, ওটা তো ঠিকই আছে, হ্যাঁ তুমি সঠিক লাইনে গেছো। এবার উত্তরটা বলো। আর্থিন মানে জিনিস আমরা যেটা, ইলেকট্রন তো হয় পজিটিভ, এই বেড়া, ওইটা না। মানে তাই তোমরা আর্থিন চেনো? বুঝি না কি হয়েছে ওই সাপু। ভাইয়া মানে অবিকর্ষ ত্বরণ মানে এরকম আর কিছু হবে যে অবিকর্ষ না 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 ত্বরণের না, ওইটা না মানে বোন। অবিকর্ষ ত্বরণ তো মানে না 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 না, ওইটা না। বিষয়টা হচ্ছে আমি বুঝি, বলাই। এই পোলাপান, এই তোমাদের র্যাকেট কেন নেই? র্যাকেট যে খেলতে যাস তোরা, তা এইবার ওখানে জি যে ভাইয়া। আর্থিন কিনি নাই ভাইয়া, সামনের মাসে কিনবো। নেও আর একজন। আমি বলেছি ছেলেদের কথা, দীপালি কথা বলে, তাহলে বলো কি বলবো আমি? কেন ভাইয়া, মেয়েরা কি খেলে না? ওরে আল্লাহ রে, আমি পারি না, মেয়েরাও তো খেলে, আমি আমি তো এক পারি না। মাস আগে কিনছি। ওয়াও, সবাই বড় লোক। আমার কেউ আমি gift সামনের করে দিও মাসে তো, কিনবো বাবা, বেতন পাইলে। আমার কেউ গিফট করে দিও একটা, গরিব আমার মানুষ। একটা আছেই। ওকে ওকে ওকে, হয়েছে হয়েছে হয়েছে, নাও নাও নাও। এবার বলেছি যে গ্রাউন্ড ফ্লোর, মাটি হচ্ছে ঋণাত্মক চার্জের আধার। এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ওই যে আর্থিন, আমরা বলি না আর্থিন, সবাই আর্থিন চেনো? হ্যাঁ ভাই আছে আছে। জি ভাইয়া শহরের পোলাপান বলবো ভাই আর্থিন কি জিনিস? আরে আর্থিনটা হচ্ছে, সত্যি আমরা চিনি না। আর্থিনটা হচ্ছে যারা গ্রামে থাকবে তারাই চিনতে পারবা। তোমার হচ্ছে ওই বাসার পাশে তোমার হচ্ছে এরকম বড় একটা লম্বা হচ্ছে 10 ফিট বা এরকম সামথিং, আমি ফিটটা জানি না, এরকম বড় একটা রড থাকে। ঠিক আছে, ওই রডটা মাটির মধ্যে পুঁতে দেয়, কারণ ওই যে তোমার বাস পড়ে, এইটা শুনছো, বাস পড়ে, বিদ্যুৎ চমকায়, ওই সময় ওইটা পুঁতা থাকলে তোমার হচ্ছে ওই ইলেকট্রিসিটি যদি আশেপাশে পড়ে তাহলে ওইটা মাটিতে টেনে নেয়। অথবা ওইটা তো গেল, তার সাথে আরেকটা বেনিফিট আছে, ওই যে তোমাদের বাসা বাড়ির যে বিদ্যুৎ, এইটারও কিছু কিছু সিস্টেম আছে, তুমি সামনে গেলে দেখতে পারবা, মানে এই অধ্যায়তেই আছে। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নাই আমার। ভাইয়া? হ্যাঁ বলো। তো সিটিতে এগুলো দেখা যায় না কেন? ওখানে কি পাস করলে কিছু হয় না, না না মানুষ না, করলে কিছু হবে ওখানে না? আলাদা ব্যবস্থা থাকে তোমাদের সিটিতে, সিটিতে আলাদা ব্যবস্থা থাকে, বিভিন্ন টাওয়ার থাকে, তারপর টাওয়ার এখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাওয়ারের সাথেও দিয়ে দেয় পুরো আর্থিন, বুঝতে পারছো? এই জন্য আর আহামরি লাগে না। ওকে দেখো, এখন আমরা আর্থিনগিরি বাদ দিই। ঋণাত্মক হ্যালো ভাই, চার্জ হ্যালো। আধার, হ্যাঁ বলো। মানে আছে এই যে মাটি আছে ঋণাত্মক তাই তো ভাই, কিন্তু ইলেকট্রন তো ঋণাত্মক, আর যদি টাক দেওয়ার মধ্যে ইলেকট্রন থাকে তাহলে এর টানিয়ে নেওয়ার কারণটা কি? বাপ আমি এক লাইন পড়াইছি, তুই 3 লাইন যাচ্ছিস কেন? আগে এক লাইন শেষ করি আমি,
পরের লাইনে লেখা আছে, তো আমি যাচ্ছি আগে, জাতি দাও। ওকে, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, ঋণাত্মক চার্জের আধার। তাহলে আমাদের পৃথিবীটাকে কি বলতে পারি আমরা? পৃথিবীটাকে ঋণাত্মক চার্জের আধার বলতে পারি, ঠিক আছে। এখন আমাদের বাবা জীবন ও যে প্রশ্নটা করলো, ও প্রশ্নের উত্তর হচ্ছে পরের লাইনে। দেখো, এই যে এখান থেকে শুরু, মাটিতে থাকা খনিজ পদার্থ যেমন মাইকা। এবার এখন তুমি বলো ভাইয়া এই মাইকা কি মেয়ে মানুষ? না না, না। মেয়ে মানুষ না, এটা হচ্ছে একটা খনিজ পদার্থ, ঠিক আছে। তারপরে কুইন্টজ, তারপরে এবং অ্যালুমিনিয়াম, এইগুলো হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। ওকে, এগুলো ঋণাত্মক আধানযুক্ত। এখন একটা সাপোজ একটা বালতি, এই বালতির মধ্যে মাছ রাখিছো, মাছ। ওকে, তাহলে এই বালতিটা এখন কার হয়ে গেছে বলো তো? মাছের বালতি, মাছের বালতি। তাহলে তুমি পৃথিবীর মধ্যে যে খনিজ পদার্থগুলো আছে ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তাহলে তুমি পৃথিবী কার? না, জাস্ট হ্যাঁ, এবার বুঝতে পারছো, অ্যান্সার পাইছো? হ্যাঁ, এবারটা বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে অপেক্ষা করতে হবে। আমি তো জানি যে তোমার কি প্রশ্ন করবা, এই জন্য আগে থেকে দিয়ে রাখছি। এছাড়াও বাতাসের অণুগুলো ঋণাত্মক আধানযুক্ত। এই সব কারণে মাটিতে তোমার ঋণাত্মক আধান থাকে। মানে কি কারণে থাকে? কারণ খনিজ পদার্থ এইগুলো যেগুলো মাটিতে পাওয়া যায় সব কিছু ঋণাত্মক আধানযুক্ত, এই জন্য আমরা বলতে পারতেছি যে মাটিটা ঋণাত্মক আধান থাকে। মাটিতে ঋণাত্মক আধান থাকার কারণে মাটিতে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে। ঠিক আছে, আমি একটা কথা বলি, একজনের কাছে আছে 100 টাকা, আর তোমাদের পিয়াল ভাইয়ের কাছে আছে 10 টাকা, ঠিক আছে। এখন কে দান করতে পারবে বেশি বলো? যার কাছে 100 টাকা। যার কাছে 100 টাকা। কেন, আমার মন কত বড় দান, পিয়াল ভাইয়া আমি 10 টাকা দান করি। যার কাছে 10 টাকা আছে সে দান করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কত সহজ তাই না? 10 টাকা নিয়ে গিয়ে রিক্সা ভাড়া দিতে হ্যাঁ পারবো, ভাইয়া, দান করতে। গরিবরা গরিবই হয়, হ্যাঁ। বড় লোকরা বড় লোকই হয়। হ্যাঁ, এবার দেখো আমি বলি যে 100 টাকা যার কাছে আছে সে 50 টাকা দান করলে ডাজেন্ট ম্যাটার। 50 টাকা যদি দানও করে ডাজেন্ট ম্যাটার, 50 টাকা নিয়ে জিএফ নিয়ে ঘুরতে পারবে রিক্সায়। বাট আপনার পিয়াল ভাই যদি হচ্ছে দিয়ে দেয়, এবার যেন আমার জিএফ নিয়ে নিও না, আবার যদি দিয়ে দেয় তাহলে নিজেও হাইটে যেতে পারবে না বাড়ি, ঠিক আছে। তা বিষয়টা হচ্ছে যে দান করবে যার কাছে বেশি। তাহলে দেখো যে মাটিতে ঋণাত্মক আধান থাকার কারণে, মাটিতে ঋণাত্মক আধান প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে থাকার কারণে মাটিতে ইলেকট্রন কি করতেছে, ছেড়ে যাচ্ছে। কারণ কি, দেখো অলরেডি এখানে মাইনাস চার্জ আছে। ওকে, আর এই ইলেকট্রন কি বলতো, এই ইলেকট্রন কি মাইনাস চার্জ না? ইলেকট্রন তো মাইনাস চার্জ। তাহলে কি মাইনাস আরো মাইনাস ছাড়বে নাকি গ্রহণ করবে বলো তো? বলো। অবশ্যই ছাড়বে। এই জন্য এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে মাটিতে ঋণাত্মক আধান থাকার কারণে, মানে মাটিতে অলরেডি তোমার মাইনাস চার্জ বেশি করে পরিমাণে আছে, তারপরেও কি আর এর প্রয়োজন আছে? এ বড় লোক মানুষ, তাহলে তাদের প্রয়োজন নাই। সেই জন্য মাটিতে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে। কথা ক্লিয়ার? এই প্রবণতার কারণে মাটির ধনাত্মক চার্জযুক্ত বস্তুর সাথে আকর্ষণ করে। এইবার তোমার মেন টপিকে আসো। বিষয়টা হচ্ছে, না থাক, এই টপিকে আমি আলোচনা করবো না, পোলাপান আবার অন্যদিকে নিয়ে চলে যাবেন। যাই হোক, বিষয়টা হচ্ছে বলেন ভাইয়া কি টপিক? এই মাইনাসকে আকর্ষণ করতে চাই বলো? না, ছেলে, বিকর্ষণ করে। না বিকর্ষণ উদাহরণটা করে। দিতে চাইছিলাম, ছেলে আর এই পাশে আরেকটা ছেলে, এরা কি আকর্ষণ করবে বলো? না ভাইয়া, বিকর্ষণ করবে। আল্লাহর বান্দা দুটোরে থাবি করে সর। কিন্তু তুমি একটা মেয়ে বসাই দাও এই জায়গায়, যদি তোমার সাপোজ কলেজ এক্সামে পাশে মেয়ে বসছে, ওরে আল্লাহ, মেয়ে বসছে, আকর্ষণ করবে। হ্যাঁ তাহলে তো আকর্ষণ মানে আর কলাম না, তাই তো। তাহলে মেয়েটা হচ্ছে পজিটিভ চার্জ, তুমি হচ্ছে নেগেটিভ চার্জ, আকর্ষণ করতেছে। তাহলে সেই ব্যাপারটাই দেখো, মাটি হচ্ছে নেগেটিভ, তাহলে ও কাকে আকর্ষণ করবে? পজিটিভ। পজিটিভ চার্জ। অবশ্য পজিটিভ। এই দেখো এখানে যে এই প্রবণতার কারণে মাটি ধনাত্মক, এই যে মাটি ধনাত্মক চার্জযুক্ত বস্তুর সাথে আকর্ষিত হয়। মাটি আবার জন্য আবার মনে করেন যে মাটি আবার ধনাত্মক না, মাটি কার সাথে? এই ধনাত্মক আধানযুক্ত বস্তুর সাথে আকর্ষিত হয়। কথা ক্লিয়ার? এই মাটি কিন্তু ঋণাত্মক, বুঝতে পারছো কথা? আর এইটা কিন্তু হচ্ছে পজিটিভ। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। মাটিতে সব ঋণাত্মক, মাটি কি ঋণাত্মকই হবে? ভালো প্রশ্ন করেছে যে, দাঁড়াও ওর আমি আগে হাইসে নি, তারপরে আমি ওর অ্যান্সার দিব। এখন বিষয়টা হচ্ছে, মাটি তো মাটি হয়। হ্যাঁ এইটাই হচ্ছে অ্যান্সার। এখন তুমি যদি আবার মাটিরে বলে ভাইয়া ওই যে বেলে মাটি আছে, এটুলে মাটি আছে, এগুলো সব কি ভিন্ন? না, ওর প্রশ্ন ঠিকই আছে যে এগুলো তো এক প্রকার মাটি। হ্যাঁ আপনি বলতেছেন, তাহলে আসলে ওর প্রশ্ন ঠিকই আছে। না, যে যত প্রশ্ন করবে আমি তত খুশি হব।
আলতু ফালতু প্রশ্ন হোক তো কোনো সমস্যা নেই, বাট প্রশ্ন করা শেখো, ঠিক আছে? যত মনের মধ্যে প্রশ্ন আসবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, সব মাটিরই হচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। বালি আর মাটি তো সেম না, তো বালিও কি সেম হবে? কেন বালি সেম হবে? বালি তো এখানে আসবেই না, বালি নিয়ে কোনো তো কাহিনী নেই। SiO2, SiO2 আমাদের বালি। ছোটু ছোটু নাকি SiO2 বলো, এটা হচ্ছে আমাদের বালি। ওকে, এখন বালি আর এটাও তো ভাইয়া নিচেই থাকে। এই বেটা সব ঠিক আছে, কিন্তু এর গঠন আলাদা আর মাটির গঠন আলাদা, বুঝতে পারছো? এই আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারিয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, একটু দেখতে আসলাম কি পড়াচ্ছেন। হ্যাঁ, কালকে অধ্যায় শেষ করে দেবো বোন। কি ভাইয়া, সত্যি? হ্যাঁ, আজকে শুরু করছি, কালকে শেষ ইনশাআল্লাহ। কালকে অথবা কালকে পরে। একদমের পড়া বাদ দিয়া ক্লাসে ছিলে। ঠিক আছে, সমস্যা নেই। okay? ভাইয়া ফারিয়ার মাথায় বাস পড়ছে। হ্যাঁ, ও ঘুরে বেড়াচ্ছে চিল, আমাদের বিরিয়ানি ভাই, আপনি চিল করে বেড়াচ্ছে। আপনি মজা করতেছেন? আরে না, মজা কেন করবো? ওকে, আরে না, কালকে শেষ। এই জ্ঞানী বাবারা শোনেন, তাই মাটিতে বজ্রপাতের ঘটনা ঘটে। কেন বজ্রপাতের ঘটনা ঘটে? উপর থেকে যেটা আসছে সেটা পজিটিভ চার্জ, নিচে থেকে আমাদের মাটি হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আল্লাহর বান্দা দুইজন কি করবে? আকর্ষণ করবে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আর মাঝখানে যদি কোনো মানুষ এসে দাঁড়াই পড়ে তাহলে সেটা দাঁড়াই থাকবে, আর কিছু না, ওরা বসার সুযোগ পাবে না। ওই মানুষ হয়ে যাবে তখন আর্থিনের কাজ করবে, ওর মধ্য দিয়ে চলে যাবে একেবারে। ওকে, অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে চার্জিত করে ফেলাচ্ছি, চার্জিত করার পরে মাটির সাথে সংযোগ করে দিই, তখন কিন্তু সেটার চার্জ থাকে না। ওকে, চার্জ থাকে না, কথা ক্লিয়ার? এই জন্য আমাদের আর্থিনটা ইউজ করা হয় ভাই একটা বাসা বাড়িতে। কোশ্চেন ছিল, হ্যাঁ বলে ফেলো। গাছের মধ্যে বজ্রপাত তো বেশি হয় না? হ্যাঁ, কারণ কি গাছের মধ্যে পানি থাকে না? আর ওই তোমার পানি কি পরিবাহী নাকি অপরিবাহী বলো তো? এবং যখন তোমার ওই যে টাচ করতেছে, ও তো দেখো বজ্রপাত যখন হবে ও সব থেকে কাছে পরিবাহী জিনিস খুঁজবে, ঠিক আছে? সব থেকে কাছে। এই জন্য বলা হয় যে ফাঁকা মাঠে তুমি একা দাঁড়িয়ে থাকবে না, ফাঁকা মাঠে তুমি ছাড়া আর পরিবাহী কেউ নাই। উপরে তুমি তার দেখো তোমার পার নিচে জমি, তাই তো? তাহলে জমিতে টাচ করার আগে তোমাকে টাচ করতে হবে না, নাকি তোমাকে টাচ না করে জমিতে টাচ করতে পারবে বলো তো? পরিবাহীকে তুমি না পরিবাহী, বুঝতে পারছো? এই জন্য বলে গেছে ভাইয়া। এই জন্য গাছে আগে একটু ভালোবাসা দেয়, তারপরে আবার মাটিতে। ওকে, অর্থাৎ আমার ভাইয়া। হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলে ফেলো। বলছি যে বজ্রপাত নিরোধনের জন্য হচ্ছে রাস্তার পাশে তাল গাছ লাগানো হয়, শুধু তাল গাছই কেন লাগাতে বলে? তাল গাছ হচ্ছে সব থেকে উঁচু হয় তাল গাছ সচরাচর। এই এই জ্ঞানী বাবা শোনেন শোনেন শোনেন, বিষয়টা হচ্ছে আপনারা যে সচরাচর তাল গাছ দেখেছেন এইগুলো হচ্ছে আপনাদের মানে এখন তো শহরতলি হয়ে গেছে, বাট একসময় এত উঁচু উঁচু তাল গাছ ছিল। আপনি দেখবেন যে কবিতার মধ্যেও তোমার ওই সুপারি গাছ বা তোমার অন্যান্য গাছের কথা নাই, কিন্তু তাল গাছের কথা আছে, বুঝতে পারছো? কারণ আগের যে তাল গাছগুলো ছিল এগুলো প্রচুর উঁচু হতো, প্রচুর। ওই যে বাবুই পাখি বাসা বাঁধতো, তোমাদের আছে কারো বাসায় এরকম তাল গাছ যে বাবু বেঁচে? জি ভাইয়া, আছে আমার বাসায় গ্রামে, তো তাই আমি দেখছি সব। ওয়াও, হইছে। এখন আমাদের বেশে ছিল, আমাদেরকে ছবি তুলে পাঠায়েন। আমাদের বেশে ছিল, কিন্তু পরে হয়তো গাছগুলো মেরে দিচ্ছে, এখন নাই হয়তো, এই আর কি। এখন এই কারণে যে সব থেকে উঁচু তোমার হচ্ছে পরিবাহী পদার্থ বানানোর জন্য ওইটা। বাট তার আগে কি ছিল জানো? ম্যাগনেট। প্রত্যেক 1 কিলোমিটার পর পর ম্যাগনেট পোতা ছিল। এখন ম্যাগনেট আর ভাইয়া তো ছিল, বলো। হ্যাঁ, ওই তাল গাছের মধ্যে মানে আকর্ষণীয়টা সবচেয়ে বেশি, মানে অন্য গাছের তুলনায়, এই কারণে ওইটা বেশি বসাইতে হ্যাঁ বলে, তুমি তাও দিতে যাতে পারো, মানে কোনো মানুষের সমস্যা নেই। সমস্যা হইতো না। এখন বিষয়টা হচ্ছে যে তোমার ওই যে কি বলে ওই যে কি বলছিলাম, ম্যাগনেট। ম্যাগনেট পোতা থাকতো রাস্তার তলে তলে। কালভার্ট চেনো? কালভার্ট কালভার্ট ভাইয়া, কি একই জিনিস? কি জিনিস? ব্রিজ আর হ্যাঁ, কালভার্ট কি প্রায় একই জিনিস? প্রায়, কিন্তু ওইটা পানি ধরে রাখতে পারে, ইচ্ছা মতো ছাড়তে পারে, বুঝতে পারছো? আর কিছু কিছু এখন নতুন যেসব কালভার্ট আসতেছে এগুলো হচ্ছে জাস্ট ওই মোটা বড় পাইপ। যাই হোক, এখন ওই রকম তোমার হচ্ছে রাস্তার নিচে বা তোমার হচ্ছে প্রত্যেকটা গ্রামে এরকম পোতা থাকতো ম্যাগনেট। রাস্তার ম্যাক্সিমাম ক্ষেত্রে রাস্তার এখানে থাকতো ম্যাগনেট। ব্রিটিশ আমলে এগুলো পোতা হয়েছিল। এক একটা ম্যাগনেটের দাম প্রচুর, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এখন তোমরা তো জানো যে বাঙালি কেমন। পরে যখন ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা তার আগে যখন বাঙালি জানতে পারলো যে এইটার মূল্য এত,
তখন রাত্রে রাত্রে যে ওই গ্রামের যারা মুখ্য আছে তারা ওটা উঠাই নিয়ে, মানে ওই যে কিরকম জানো, যে বাঘ আসতে পারবে না এই জন্য ওই তোমার হচ্ছে ব্যারিকেড দেওয়া রয়েছে। এখন ব্যারিকেডটা ছিল কিসের, সোনা দিয়ে বানানো, ওরা ব্যারিকেডটা বেশি দিয়ে আইছে। এখন বাঘ এসে কি ওরা রাখবে নাকি চিবাই দিয়ে যাবে বলো তো? অবশ্যই খাইয়ে দিয়ে যাবে। এখন তাই হচ্ছে, ম্যাগনেট একটাও নাই, এখন এই জন্য মানুষের মাথায় পড়ে। আর আগে কি হতো, এই ম্যাগনেটটা টেনে নিত, বুঝতে পারছো? ওই ম্যাগনেট আচ্ছা ভাইয়া, ওই যে ফোনের যে টাওয়ার গুলা থাকে না, ওর মধ্যে কি কিছু থাকে? আসলে অবশ্যই থাকে, কেন থাকবে না? নয়তো তো ওর আশেপাশে তো কিছু টিকতো না। ওটাও তো মাটির সাথে দেওয়া থাকে, যার কারণে ওইটা একেবারে ওটা যদি মাথায় আসেও কোনোভাবে, তা ওইটা একেবারে মাটি পর্যন্ত চলে যায়, বুঝতে পারছো? এই জন্য কোনো সমস্যা হয় না। বাট ওটা যদি মাটিতে টাচ বা এরকম না থাকে তখন সমস্যা হয়ে যায়। যাই হোক, ওইগুলো নিয়ে আমরা আলোচনা না করি, সারাদিন কথা বলে ভাইয়া আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেন একটু। হ্যাঁ বলো ফার্স্ট। মানে আমার বাসার ওখানেই তো একটা টাওয়ার আছে বুঝছেন, যে তারপরে আরেকটা তাল গাছ আছে, ওই তাল গাছের উপর কেন পড়লো? হায় রে আল্লাহ রে। আমি বলি, বিষয়টা হচ্ছে, ঠিক আছে, আপনি আরেকটা ভাবে দেখতে পারেন। আপনাদের কেন বলা হয় যে ওই যে যারা কারেন্টের মিস্ত্রি তারা হচ্ছে রাবারের জুতো পরে কেন? ওই তো যাতে ইলেকট্রনটা মাটির ইলেকট্রনটার হ্যাঁ, সাথে এইবার সম্পর্ক আমি করতে আপনাকে একটা পারে। কথা বলি, আমি জাস্ট উদাহরণ দিয়ে একটা বোঝাই, এরপর কোনো প্রশ্ন করবেন না। বিষয়টা হচ্ছে, আপনার দেখবেন যে টাওয়ারটা সাধারণত একটা তোমার ইসের উপরে বসানো থাকে, একটা প্লাস্টার করে মাটিতে গাইতে দেয়, ওর কিন্তু ডাইরেক্ট পুঁতে দেয় না। কথা দেখছো তোমরা, জি খেয়াল ভাইয়া। করছো? ওরা কিন্তু একটা প্লাস্টার ভাইয়া, করে জি। দেওয়া থাকে। এখন ওই কারণে, হ্যাঁ ওই কারণে তোমার বেশি পরিমাণ চার্জ ওই মাটিতে প্রবেশ করতে পারে না, এই জন্য ওই দিকে যায় না, টাওয়ারের দিকে আর যাবে না, ও গাছের দিকে যায়। গাছ তো সম্পূর্ণ মাটির সাথে কানেক্টেড, সম্পূর্ণ মাটির সাথে কানেক্টেড না, সুতরাং গাছের দিকেই যায়, যে সব থেকে যে উঁচু গাছটা ওইটার মাথায় পড়ে, বুঝতে পারছো? কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইবার না আমি আরেকটা কথা বলি ভাই, তাল খাতে যাই, ইলেকট্রন তাল খাইতে যায় তাল গাছে, আর কিছু শুনবা? ওকে, শখ মিটে গেছে না প্রশ্ন করার? ওকে দেখো, এইবার জি ভাইয়া। আমরা যদি, ভাইয়া হ্যাঁ বলো বর্ষাকালে তো বলো বলো। বর্ষাকালে তো ভাইয়া হ্যাঁ বাবা বলো। বর্ষাকালে তো ভাইয়া আম থাকে, তো আম খাইতে কেন যাই না? আম তো আরো মজা বেশি। ওই যে পেতনি দেখতে যায়, পেতনি, তাল গাছে পেতনি থাকে না, ওই পেতনি দেখতে যায়। এখন এই সুপার পোলাপান পড়াতে দিন, নয়তো পোলাপান যারা রেকর্ডেড দেখবেন তারা বলবেন যে ফাউ ক্লাস নাই, আমরা গল্প বেশি করি। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে চার্জিত করার পরে মাটির সাথে সংযোগ করে দিই, এই যে মাটির সাথে সংযোগ করে দিই, ওকে, তাহলে তখন কিন্তু সেটার আর চার্জ থাকে না, ওকে। কারণ কি, উপর থেকে যেটা আসতেছে সেটা পজিটিভ, মাটি হচ্ছে নেগেটিভ, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যাচ্ছে, সেটা নিউট্রাল হয়ে যাচ্ছে, ওকে। তার মানে কিছুই থাকতেছে না। এবার দেখো চার্জের পরিমাণ, তোমাকে অনেক সময় এমসিকিউতে আসবে, এইটা সুন্দর করে মনে রাখবা, চার্জের পরিমাণ নির্ণয় করো। সেটা সূত্র কি, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, ই বলতে ইলেকট্রনের চার্জ, ওকে। দেখো যে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, এন হচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা বলে দেবে উদ্দীপকে। আর এইটা কি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই কয়টা ফোন নিয়ে বসে রে পোলাপান, নাকি নিজের ফোনেই হচ্ছে গার্লফ্রেন্ড বা বিএফ নক দিচ্ছে? যার কতক্ষণ ক্লাস, মা ভাইয়া, তোমাদের ডরে না? নিউটন তো এন দিয়ে তো নিউটনও প্রকাশ করা হয় না? হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে ঠিক আছে, ওইটা দেখো না, ওইটা আপাতত ওই দিকে চাই না, আবার ঘুলাবে না, ঠিক আছে। ইলেকট্রনের সংখ্যা এইটা জাস্ট মনে রাখো। ভাইয়া হ্যাঁ বলো। ওই পানিও কি ঋণাত্মক চার্জ যুক্ত? এইটা তো আমি ঠিক জানি না। H2O, Wait, দাঁড়াও, হুম, H2O, এখন এটা বাতাস আসলো তো মাটি আসলো, পানিটা বাদ রয়ে গেছে ফাঁকে। এবার H2 রে ভাঙে যদি তুমি ভাইয়া। ঋণাত্মক চার্জ পাও, হ্যাঁ বলো। ওখানে তো হবে ঋণাত্মক। হ্যাঁ তাহলে তো হবেই। অণুতে তো কোনো মানে পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জই থাকে না। পানিও তো একটা অণু না? এই পানি অণু, হ্যাঁ তোমার কথাও ঠিক আছে, পানিতে পরমাণু আছে, তুমি সেটা তো মানে ইনকার করতে পারবা না, সেটা কি হচ্ছে বাদ দিতে পারবা যে পানিতে পরমাণু নাই? রে বাপ, এটা কেমিস্ট্রি ক্লাস ভাইয়া, ওই পানি অন্য কিছুর সঙ্গে যখন বিক্রিয়া করে তখন ওখানে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক এই প্রান্তের সৃষ্টি হয়, ঠিক তারপরে আছে। কিবা হয়। হ্যাঁ কিবা হয় বাপ, আমি এখন ফিজিক্স ক্লাস নিচ্ছি, তোমাদের এত পিএইচডি করতে হবে না, কেমিস্ট্রি ক্লাসে পিএইচডি করো, কোনো সমস্যা নেই।
এই ক্লাস নেই। ভাইয়া তাহলে তো এই প্রশ্নটা এরকম মানে আমি করতে চাইছিলাম যে পৃথিবীর হলো গিয়ে 3 ভাগের হলো গিয়ে 1 ভাগ মাটি 2 ভাগ দেখ, পানি, তো যখন আকাশে বজ্রপাত হয় এগুলো পানিতে না যায় পুরা মাটিতে পড়ে কোন দুঃখে? ওই যে মাটির মাটি বিভিন্ন জিনিসপত্র বেশি পরিমাণে হচ্ছে তোমার হচ্ছে ঋণাত্মক, যে কারণ জলীয় পদার্থ পদার্থগুলো তো এখানে রয়েছে। হ্যাঁ, পরিবাহী কিন্তু তোমার হচ্ছে পানি বেশি। আর তুমি কি দেখে আসছো পানি যে- বেশি হলে এই- পৃথিবীতে এই- 2 ভাগই পানি, ওকে, 1 ভাগ তোমার উত্তর মাটি, তোমার কাছে তো দেই। ওইখানে শোনো, তুমি কি দেখে আসছো ভাইয়া সমুদ্রের মধ্যে? এখানে স্টপ হয়ে যান প্লিজ, নাহলে পরে গুলাই যাবে। যেটুকু বুঝছি ওইটুকুই মাথায় থাকুক। জি ভাইয়া। তোমাদের যত প্রশ্ন উত্তর দিব তত আরো নতুন নতুন প্রশ্ন আসবে, দেখবা এক একজনের মাথায় আরে এক না, একজনের একই এরকম বুদ্ধি প্রশ্ন তো, আসতেছে। মানে ভাইয়া, মনে করেন পানি পানি এখানে হচ্ছে পড়তেছে না। নিউট্রাল। হ্যাঁ, পানি হচ্ছে নিউট্রাল। তা তো অবশ্যই। আমিও তো এটা বললাম ভাইয়া। হ্যাঁ, পানি নিউট্রাল না, ওই পানির মধ্যে বিদ্যুতের তার দিয়ে এবার টাচ করে দেখো নি কিরকম নিউট্রাল, বুঝে ফেলা দিবা এখন। ঠিক আছে, নিউট্রাল পুরো সারা জীবনের জন্য নিউট্রাল মনে থাকবে না। ওকে, এই দিক তাকাও, ওইটা বাদ দাও, কেমিস্ট্রি ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করো, সমস্যা নেই, সারা দিন ধরে। চার্জের পরিমাণ সেটা হচ্ছে এইটা। ওকে, এইটা তোমার যদি কোনো জায়গায় চার্জের পরিমাণ নির্ণয় করতে বলে এমসিকিউতে, ঠাড়া এই সূত্রটা মেরে দিবা। এখন এটা হচ্ছে এন দ্বারা কি ইলেকট্রনের সংখ্যা বা পূর্ণ সংখ্যা, আর ই টু দি পাওয়ার মাইনাস এটা দ্বারা বোঝায় ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻⁻⁰ কুলাম্ব, এইটা যেন মুখস্থ থাকে। এখন তোমাদের মেডিকেলে বা অন্যান্য ইউনিভার্সিটি বা তোমাদের হিসেবে আসে যে সাপোজ 10 ফ্যারাডে সমান সমান কত কত মোল হচ্ছে ইলেকট্রন, 10 ফ্যারাডে সমান সমান, তাহলে 1 মোল সমান সমান এত, 1 মোল সমান সমান 1 ফ্যারাডে, তাহলে 10 মোল ফ্যারাডে সমান সমান কত, 10 মোল ইলেকট্রন। কথা ক্লিয়ার? ভাইয়া এফ এটা কি? ফ্যারাডো আরেকবার বলুন তো। ফ্যারাডে 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 বিজ্ঞানী ফ্যারাডে শুনিনি? এই তোমরা এসএসসি তে শুনে আসছো না এটা? জি ভাইয়া। কেমিস্ট্রি দ্বিতীয় আছে গুণগত রসায়নে। ওকে, এইটা এটা মুখস্থ রাখবা, 1 মোল সমান নাম সমান 1 ফ্যারাডে। পাশাপাশি ছিল, ফ্যারাডে এবং হ্যাকেল। ওকে, এইবার নিচের দিকে আসো, নিচের দিকে দেখো যে চার্জের প্রবাহ, এটাও তোমরা জানো যে বেশি বিভব থেকে কম বিভবের দিকে গেলে পজিটিভ হয়, আর কম বিভব থেকে বেশি বিভবের দিকে গেলে নেগেটিভ হয়। এটা অবশ্যই মুখস্থ রাখবা, পরে কাজে লাগবে। পরে এইটাই কাজে লাগবে না যে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্লাস দিব নাকি মাইনাস দিব। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য আমি ছোট ছোট জিনিসগুলো আমি আমি চাইলে বলে দিতে পারতাম যে চার্জ এই দিক থেকে এদিকে যায়, বাট সবসময় এটা মনে রাখবা। আকর্ষণ ও বিকর্ষণ, সমধর্মী চার্জ, সমধর্মী মানে কি বলতো? পজিটিভ চার্জ। ধর্ম একই, ধর্ম একই। ওকে, ধর্ম একই, মানে সেটা আকর্ষণ বিকর্ষণ করে। ওই যে এইটাও ছেলে আর এই জীবনও ছেলে, তাহলে কি হবে, বিকর্ষণ নাকি আকর্ষণ বলো? বিকর্ষণ। রসায়ন। পোলাপান সব পাকনা হয়ে গেছে, হাসতেছে। এইবার বিপরীত ধর্মী, ভাইয়া, বেশি গভীরে যাওয়া ঠিক না। হ্যাঁ, এখন বিপরীত ধর্মী চার্জ একে অপরকে কি করবে, আকর্ষণ করবে অবশ্যই। এই যে ছেলে, এটা সাপোজ ছেলে আর এইটা হচ্ছে মেয়ে, পাশে যদি বসে হলে, আর এই বান্ধবী একদম বান্ধবীর ওখানে 14 গোষ্ঠী থেকে শুরু করে একদম নাম্বার নিয়ে চলে আসবে। ওকে, তাহলে মুখস্থ রাখবা যে দেখো দেখো প্লাস প্লাস এটা একই ধর্ম না, তাহলে কি বিকর্ষণ করবে। এইবার মাইনাস মাইনাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো লাগবে কিন্তু, আবার যেন কেউ ঘুলায়ও না, এইগুলো ঘুলালে কিন্তু পুরো ম্যাথ ভুলে যাবে না। ঠিক আছে, সামনের দিন আমরা কালকে যা শিখবো সব কিছু এর উপরেই ডিপেন্ডেড, কোন দিকে কে যাচ্ছে একদম সব কিছুই প্লাস মাইনাস দিয়ে বুঝতে পারবা। এরকম ধরো সাপোজ রয়েছে 40 হচ্ছে জুল চার্জ রয়েছে এটা, আর এটা রয়েছে -50 জুল চার্জ, তাহলে তুমি এবার দেখো যে এইটা এটাকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলো তো? অবশ্যই আকর্ষণ করবে। আর যদি এখানে প্লাস থাকতো, বিকর্ষণ। বিকর্ষণ। এটা যেন না ঘোলাই। ওকে, ছেলে মেয়েদের মুখস্থ রাখবা যে প্লাস হচ্ছে ছেলে, মেয়ে হচ্ছে মাইনাস, শেষ। তাহলে জীবনে তোমাদের ভুল হবে না। ওকে, আর বিকর্ষণ করবে কখন, আকর্ষণ করবে কখন, যখন হচ্ছে প্লাস মাইনাস থাকবে, মাইনাস প্লাস যেটাই থাকুক না কোনো সমস্যা নেই। এইবার আমরা নিচের দিকে আসি, তার আগে একটা বিষয়টা দেখি যে একটা কথা মাথায় রাখবা সবসময় যে চার্জ সর্বদা পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। পরিবাহী, এই সাপোজ এইটা হচ্ছে পরিবাহী। ওকে, পরিবাহী, এটা যেন আবার পরিমণি মনে করো না, ঠিক আছে, এটা পরিবাহী। ওকে, এবার দেখো, পরিমণি মনে করে ভালো মনে থাকবো। হ্যাঁ ভালো না থাকবে না, তাই না? পরীক্ষা ভালো এরকম লিখে দিয়ে আসেনি পরিমণি চার্জ দেখে নে, আরও দেবে না। ওই তো ঢাকা ইউনিভার্সিটির মতো। হ্যাঁ, এখন দেখো যে আমরা কি বললাম, চার্জ সর্বদা পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, তাহলে পরিবাহীর পৃষ্ঠে এই গোলকের পৃষ্ঠ কোনটা, এটা না?
এটা পৃষ্ঠ। জি ভাইয়া। তাহলে আমরা কি বললাম যে এই যে এই কথাটা দেখো যে চার্জ সর্বদা পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে। ওকে, চার্জ সর্বদা পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এই যে গোলকের পৃষ্ঠ হচ্ছে এইটা, এই জায়গাটাই চার্জ, ওই যে প্লাস মাইনাস যে প্লাস চার্জটা এখানে অবস্থান করতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য জি ভাই। পরমাণুর মডেল মনে করি না, তখন বলবা না ভাইয়া এটা তো কক্ষপথ, এখানে তো মাইনাস চার্জ থাকে, এখানে তো আবার প্লাস থাকে। বাপ, এ জিনিস আর ও জিনিস আলাদা, আমি বারবার বলতেছি এই জিনিস ও জিনিস আলাদা। ঠিক আছে, ওকে। তাহলে এই বাবা জীবনের নাম কি? এই যে প্লাস, এই প্লাস এর নাম কিন্তু এখন প্লাস না, এর নাম এখন এখন মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এই মাইনাস না কিন্তু চার্জ, এর নাম হচ্ছে চার্জ। ঘুলাইতে ভালোই লাগে, পোলা পানে একটু ঘুলাইলে ভালোই লাগে। ওকে, ভাইয়া, হ্যাঁ বলো। জি ভাই আসলে চার্জ পৃষ্ঠেই কেন অবস্থান করবে? ঠিক আছে, এইটার উত্তর সামনের দিন পাবা, কারণ সামনের দিন ম্যাথ করবো তো, ওই ম্যাথে তোমার, হ্যাঁ তুমি ভালো একটা প্রশ্ন করেছো, ওখানে জাস্ট আমার বলবে না যে তুমি আমার প্রমাণ করে দেখাও যে কেন পৃষ্ঠ অবস্থান করতেছে আর কেন ভিতর অবস্থান করতেছে না। বুঝতে পারছো? আমার প্রমাণ করে দেখবানি, ওই জন্য প্যারা নাই। জি ভাইয়া। ওকে, তোমাদের প্রশ্নগুলো ভালো হচ্ছে আস্তে আস্তে, যত প্রশ্ন করবা তত ভালো হবে। ওকে, তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এই যে তলমাত্রিক ঘনত্ব, এখন এই তলমাত্রিক ঘনত্ব আমাদের নির্ণয় করতে বলে। এইবার একটা জিনিস দেখো যে তলমাত্রিক ঘনত্বের একক, এখন তোমরা জানো এই একক বা মাত্রা এগুলোর জন্য ওই প্রতিবেদন শিখতে যাবা না কোনো ইউনিভার্সিটিতে। এই স্পিকার অফ রাখো সাদমান, স্পিকার অফ রাখো। এখন তোমাদের কোনো জায়গায় এরকম আসে না যে এইটার এই পর্যন্ত আসছে কি? পরীক্ষা তো দিছো, তোমরা একটা পরীক্ষা দিছো, কখনো কি না আসছে? ভাই একটা আসেনি। জীবনেও আসবে না, কারণ ভাই এত সময় নাই একক বা হচ্ছে ওই যে মাত্রাগুলো প্রমাণ করার সময় নাই। জাস্ট তুমি ঠুটস্থ, ওকে, টপিক ওয়াইজ ভাবে ঠুটস্থ রাখবা যে এর মাত্রা এই, এর হচ্ছে একক এই। একক না লিখলে কিন্তু কেটে নিবে মার্ক, 1 মার্কের কেটে নাই একক না লিখলে। ওকে, তাহলে ভাইয়া, এই অধ্যায়ের সব সূত্রের প্রতিপাদনগুলো কি সমাকলন দিয়ে? সে কি? ওই তো একটা চিহ্ন বড় করে সমাকলন নাকি একটা স্যার বললো আর কি, মানে আমাদের ক্লাসে, আমি সমাকলন? পাত্তা দেইনি। সমাকলন কি সে? আই মিন যোগজীকরণ। না 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 না, ইন্টিগ্রেশন। আরে না, ওসব হ্যাঁ। আমি বলি একটা অধ্যায়ের উপর পিএইচডি করা যায়। এখন তুমি যদি পিএইচডি পর্যন্ত নিয়ে যাও, আমি ওই যে সাপোজ ওই বজ্রপাত নিয়ে ক্লাস শেষ করে দিতে পারতাম আজকে। বুঝতে পারছো? যে জিনিস জীবনে আসবে না, ওই বজ্রপাত যদি কোনোদিন আসছে তোমাদের পরীক্ষায়, তুমি এসে আমাকে বললো যে ভাইয়া এখানে না এই বজ্রপাতের উদাহরণটা আসছিল, ওদের লাগবেই না এসব। কি কি লাগবে আমি দিবা। অতিরিক্ত মানে ওই যে তোমার ফোনে যদি ক্যাপাসিটি মানে 128 GB সাপোজ মেমোরি রয়েছে, ওর মধ্যে যদি অতিরিক্ত তোমার আলতু ফালতু পিকচার ভরে রাখো, আমার ফোনের মতো, আমার ফোনে মনে হয় 128 GB মধ্যে 125 GB ভরা, পুরো মানে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। আমি আজকে ডিলিট করতে বসবো, অনেক প্রচুর পরিমাণে মুভি দেখি, ওই মুভি ভরা রয়েছে, ওইগুলো সব ডিলিট করতে হবে। এখন বিষয়টা হচ্ছে দরকার নেই আমাদের অতিরিক্ত কোনো কিছু দরকার নেই, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আয়োজন করব। কথা ক্লিয়ার? ভাইয়া তাহলে আমাদের তলমাত্রিক ঘনত্ব, আমরা তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করব। এখন সেটার একক কি? সেটার একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 2। ওকে, এটা মাথায় রাখবা। এইবার তলমাত্রিক ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা। আমি পাশে কিন্তু লিখে দিয়েছি, এইগুলো পরীক্ষার হলে দেখবা হঠাৎ করে দেখতেছো মনে পড়তেছে না, এই জন্য পাশে আমি লিখেও দিই। ঠিক আছে, এখন তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। সূত্র কি তাহলে? সিগমা ইকুয়াল টু, আমি দিতে পারি না এটা, সিগমাটা জীবনে দিতে শিখলাম না, কিউ বাই এ। এখন কিউটা কি? কিউটা হচ্ছে চার্জের পরিমাণ, এটা কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল বলো তো? এই যে বৃত্ত চার্জ। বাবা জীবন, এই বৃত্ত বাবা জীবন। ঠিক আছে, মানে যেটা ইউজ করবো আমরা, যদি কোনো একটা এরকম তোমার দণ্ড ইউজ করি, এখানে এখানে একটা পাইপ ইউজ করি, সেটার ক্ষেত্রে, হ্যাঁ। তারপর তুমি যদি এখানে হলো বৃত্ত নাও, তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তর ক্ষেত্রফল। বুঝতে পারছো? যেটা ইউজ করবো সেটা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম না রে বাপ, 99% ক্ষেত্রে তোমার এখানে হচ্ছে এই বৃত্ত ইউজ করবে। ওকে, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এখন কিউ তো কিউই বসালাম, এখন এই যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হ্যাঁ বলো। পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, বাট এই যে গোলকের জন্য তখন 4 পাই আর স্কয়ার। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার দেখো, এবার ঘনকের জন্য, তাহলে ঘনকের জন্য 6 হবে না? 6a স্কয়ার ক্ষেত্রফল। এই বেটা, ঘনক কি বলো তো? এই যে তোমরা যে ডিজাইনটা দাও, এইটা হচ্ছে ঘনক। ওকে,
এটা কি একটা বাহু যদি এ হয় তাহলে 6টা বাহু আছে, তাহলে কত 6টা তল আছে, তাহলে কি হবে 6a² না? 6a², হ্যাঁ। এ কারে মেসেজ দিচ্ছে রে পোলাপান? স্পিকার অন কার? এত মেসেজ সোহান নাকি জানি নাম একটা ওনার। এত মেসেজ দিচ্ছে কেন? বলো যে আমি একটু ক্লাসে বিজি আছি, ক্লাসটা শেষ করে এসে কল দিচ্ছি, ঠিক আছে? পড়ালেখা করতে দিবে না ভাই। যাই হোক, সমস্যা নেই। ওকে, এই পোলাপান পড়াশোনায় আসি। তাহলে আমাদের দুটো সূত্র দেখলাম। তাহলে আমাদের যখন তোমার গোলকের জন্য বলবে তলমাত্রিক ঘনত্ব সিগমা নির্ণয় করো, তখন আমরা এই সূত্র বসাই দিব। এইটুক কিন্তু এইটুকু না। গোলকের জন্য 4 কেন হইলো? গোলকের জন্য 4 কেন হলো? তুমি ওই গুগলে সার্চ করো, এটা তো ক্ষেত্রফলের সূত্র রে বাপ, এটা সূত্র না গোলকের জন্য। দেখ তাহলে ওর এই যে a+b² কেন হইলো? এখানে তো a+b এরকম থাকতে পারতো না ইভা? ইভা এটা হলে ভালো হতো না ইভা? হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ, তাহলে এইরকম হতো যে a⁻e⁴ ইভা প্লাস b⁻ ইভা, তাই না? সুন্দর হতো না? হ্যাঁ, এইটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এইটা। আর ঘনকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি 6a²। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইবার চার্জ সর্বদা পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। এই যে প্লাস, এই যে সব পরিবাহীর পৃষ্ঠে, এটা তো পৃষ্ঠ তাই না? পৃষ্ঠে অবস্থান করে, এটা মাথায় রাখবা। এবং পরিবাহীর তীক্ষ্ণ অংশে বা বক্রপৃষ্ঠে চার্জের পরিমাণ বেশি। এই যে বক্রপৃষ্ঠ, এই যে গোল, এইটা বুঝতে পারছো? এইটা এই অবস্থানে মানে এই বক্রপৃষ্ঠে চার্জের পরিমাণ বেশি। কথা ক্লিয়ার? তা তোমাকে যদি বলা হয় যে কোন এটা হচ্ছে গোলক দিল বা যে কিছু দিল, সাপোজ একটা তোমার দণ্ড দিছে এইভাবে, দূর দণ্ড তো এইভাবে হবে না, একটা দণ্ড দিছে, ওকে, এই দণ্ড দিছে, বলছে কি এই যে এই দণ্ডটা দিয়ে বলছে যে তোমার হচ্ছে এখানে চার্জের পরিমাণ কোন জায়গায় বেশি। অবশ্যই তোমার এই যে হচ্ছে যেখানে হচ্ছে রাউন্ড করছে এখানে বেশি, এখানে বেশি, বুঝতে পারছো? এই জায়গায় বেশি না কিন্তু, কারণ কি ওখানে সোজা একদম। কথা ক্লিয়ার? এটা কি করে বুঝবো যে কোথায় বেশি আর কোথায় কম? তা এই যে আমি বলি গোলক তো টোটালি মানে তোমার হচ্ছে বৃত্তটা টোটাল গোল না? তাহলে এখানে সব জায়গায় বেশি, সব জায়গায়, বুঝতে পারছো? মানে সব জায়গায় পরিমাণটা সমান। কথা ক্লিয়ার? বাট অন্য ক্ষেত্রে হতো, অন্য ক্ষেত্রে হতো এই যে সাপোজ একটা পাইপ, সাপোজ, তাহলে বলো তো এখানে বক্রপৃষ্ঠ কোন জায়গায় আছে? এই জায়গায় আছে না বক্রপৃষ্ঠ, মানে রাউন্ডটা এই জায়গায় না, আর এই জায়গায় না? এখানে কি রাউন্ড আছে? এখানে বক্রপৃষ্ঠ, এটা কি বক্রপৃষ্ঠ না? তাহলে বক্রপৃষ্ঠে বেশি হয়ে যাবে। এই যে বক্রপৃষ্ঠে বলেছে, বক্রপৃষ্ঠে পরিমাণ বেশি। আর ভাইয়া ঘনকের ক্ষেত্রে? ঘনকের ক্ষেত্রে ভালো প্রশ্ন করিস। ঘনকের ক্ষেত্রে কোনো জায়গায় বেশি না, ওই সেম সব সেম, যেটা আসবে সব সেম। এর তো কোনো বক্রপৃষ্ঠই নেই, সব সেম, বুঝতে পারছো? এর তো কোনো মানে কোনো পৃষ্ঠই নাই, কোনো সবগুলো সেম। এইবার আসি আমরা নিচের দিকে। দেখো প্রবাহী গোলক নিরেট গোলকের মধ্যে, মানে গোলকটা হচ্ছে কেমন নিরেট, ওকে, এই নিরেট গোলকের মাঝে কিউ এর পরিমাণ কত 0। কারণ কি সব চার্জ তো বাইরে আছে, সব চার্জ বাইরে আছে, সব চার্জ, ওকে। তাহলে ভিতরে কি আছে? ভিতরে 0 আছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। গেল। অপরিবাহী গোলকের ভেতরে চার্জ থাকে, অপরিবাহী গোলকের ভেতরে চার্জ থাকে, ওটা নিয়ে প্যারা নেই, চার্জ থাকুক। আমাকে এখানে কিন্তু বলিনি যে অপরিবাহী হচ্ছে গোলক কি চার্জ পরিবহন করে বা এরকম, পরিবহনে কিন্তু কোনো কথা বলেনি। যদি পরিবহনের কথা বলতো তাহলে কিন্তু অপরিবাহী, তাহলে কিন্তু জীবনে পরিবহন করতে পারতো না। বাট আছে কি না এইটা, হ্যাঁ আছে, ঠিক আছে। বাসের মধ্যে বুঝি না কি হয়েছে। হ্যাঁ, আপনি তো বললেন চার্জ সর্বদা পৃষ্ঠে অবস্থান করে, তাহলে গোলকের ভিতরে কেন চার্জ এই যে থাকবে? অপরিবাহী, এই জন্য। আচ্ছা, ভাইয়া একটা ব্যতিক্রম। কোশ্চেন, এ হ্যাঁ। দিয়ে যেন কি প্রকাশ করে আমি ভুলে গেছি। কোন জায়গায়? ক্ষেত্রফল। এই না আসলে এইটা দিয়ে এরকম আইসে এখানে ক্ষেত্রফল প্রকাশ করে। কিউ একের তয়রা ফলা ফ ল। ভাইয়া ইংলিশ ক্লাস আছে। না, আজকে অ্যাডমিশন বেসের ক্লাসটা নিব না, আজকে একটু স্লাইড মেক করতে হবে। কালকে তোমাদের অধ্যায় শেষ করবো, বুঝতে পারছো? আমি ভাবছিলাম যে নিব, কিন্তু হচ্ছে ওইটা নিব না। কারণ হচ্ছে এই যে কালকে অধ্যায় শেষ করে দিয়ে ওটা টান দিয়ে দিবা না, সমস্যা না, বুঝতে পারছো? জি। ওকে, এইবার আমরা নিচের দিকে দেখি, কারো কোনো প্রশ্ন আছে ঐশী আপু? না ভাইয়া। ওকে,
আমাদের ঐশী হচ্ছে একেবারে পিচ্ছি। ওকে, ও এখানে গেল। এখন কোন গোলক ঠিক মাঝ বরাবর কেটে বিভক্ত করা হলে, একটা গোলক ছিল এই বরাবর, একটা মানে তোমার হচ্ছে গোলক বলে বৃত্ত। এখন এই বৃত্ত যদি আমি মাঝ বরাবর কেটে দিই, এইভাবে কেটে দিই, ঠিক আছে, এইভাবে কেটে দিচ্ছি। এইবার দ্বিবিভক্ত মানে দুই ভাগে ভাগ, ওকে, এই একটা অংশ এই একটা অংশ করে দিলে তোমার হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, ওই যে তোমার হচ্ছে সিগমার মানটা কেমন হবে সেটা জানতে চাইছে। চলো দেখি আমরা কি করলে কি হয়। ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, আমি বুঝাচ্ছি। দেখো, এখন তোমার কাছে একটা বল আছে, এটা হচ্ছে একটা বল, ওকে, এই কিন্তু ওই ক্রিকেট বল, ঠিক আছে। এখন ক্রিকেট বলটা মাঝ বরাবর কেটে দিছো, এই যে এই একটা অংশ এই একটা অংশ, এইটুক তো বুঝিছো। অর্ধবৃত্ত হয়ে গেছে। যাই হোক না কেন, এটা হাড়ি হোক, একটা তোমার থালা হোক, যাই হোক, কিছু তো একটা হয়েছে, মানে মাঝ বরাবর কাটছি, কথা ক্লিয়ার? ভাই আপেল জি হোক। বুঝলাম। ভাই তুই একটা আপেল বা পেয়ারা মাঝ বরাবর কাটছিস, আর কিছু না, ঠিক আছে। না, আপেল হয় না তো, আপেল তো সম্পূর্ণ গোল না। নিয়ে তাহলে হ্যাঁ, আপনি বলছেন। ওকে ওকে ওকে, একটা বল তো হয়, এই যে গোল একটা ফুটবল, ওকে। ভাই ওর মাথাটা ফাড়ায় 2 ভাগ করেন এরকম কিছু। হ্যাঁ, ভালো বুদ্ধি। এখন তারপরে আমারে কি করবে না পুলিশ এসে, আর ওর আব্বা মা যে এসে গলা টিপে ধরবে না আমার তখন। যা, আপনাকে আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই হয়েছে, শোনো। এবার দেখো, আগে চিত্র বোঝো, তারপর আমি উপরের লাইন বোঝাচ্ছি। দেখো, বিষয়টা হচ্ছে এরকম যে তোমার টোটাল হচ্ছে বলটা ছিল এখানে, ফুটবলটা। এবার ফুটবলটা কি করলাম, আমি দুই অংশ ভাগ করলাম, এই যে বলেছে দ্বিবিভক্ত করতে হবে কেটে। তাহলে একটা অংশ এটা প্রথম অংশ, আর এটা দ্বিতীয় অংশ, ওকে, দুই ভাগে ভাগ করছি। এইবার একটা বিষয় দেখো, টোটাল এইটার আগে হিসাব করো, ঠিক আছে। এই টোটালটার তোমার হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল কত ছিল, 4πr², কারণ ওই উপরে দেখে আসলাম না সূত্রে, এই Q/A, জি দেখছি এবার ভাইয়া, সেখান দেখছি। থেকে Q ডিভাইডেড বাই 4πr², ওকে। এটা ক্ষেত্রফল না টোটালটার, মানে এই টোটালটার, ওকে। এইবার তুমি যদি এটার অর্ধেক করে ফেলো, তাহলে এইটারও অর্ধেক হয়ে যাবে না, ডিভাইডেড বাই 2। 2π² হবে। হ্যাঁ, তাহলে এইবার দেখো, তাহলে তুমি দুইটা অংশ ভাগ করতেছো, তাহলে 2πr² প্লাস 2πr², কথা ক্লিয়ার? এই একটা অংশ এই একটা অংশ, কথা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। হ্যাঁ, জি এবার ভাইয়া। এই যে একটা অংশ এই বাবা জীবন নিবে, আর একটা অংশ এই বাবা জীবন নিবে। দেখো, এই যে তোমার গোলকের পৃষ্ঠ ক্ষেত্রফল, এই যে এই অংশ, এই যে কিন্তু আপনি সম্পূর্ণ এই যে মোটটা 6πr² ধরছেন কেন? আমি এ পর্যন্ত গেছি আগেই দেখে বসে আছি। লামিয়া। না, জান নাই, বুঝান। লামিয়ার চোখ সবসময় এই যে এইদিকে, মানে যে জায়গায় আমি যাবো না ওই দিকে ওর চোখ চলে যাবে। অবশ্য ওর কি, এ দোষটা আমারই ছিল, তা আমার স্টুডেন্টের মধ্যে তো থাকবে। আমি এরকম স্যার বোঝাচ্ছে এই জায়গায়, স্যার এটা কি হবে, দেন না দেন মায়ের শুরু, এই তোর আমি ওই পর্যন্ত বুঝাইছি। হ্যাঁ, মায় প্রচুর পরিমাণে খাইছে এইসব মানে আলতু ফালতু কাজের জন্য। আপনি ফোনের মধ্যে থেকে লামিয়াক পিটান। এবার লামিয়ার আব্বু এসেছে, আমার গলা টিপে ধরবেন তখন। না, ধরবে না। এইবার দেখো, এইবার লামিয়ার প্রশ্নের উত্তর একদম লাস্টের লাইনে দেবো। দেখো, তারপরে এইবার এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল কত জানো? এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে πr², আর এই অংশের ক্ষেত্রফল কত? ওই সেম, তাহলে এটাও πr²। আর এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল কত, ওই যে একজন নেছে 2πr², আরেকজন নেছে 2πr²। এইবার তোমার 6π কি করে আইছে দেখো, এই এর মধ্যে একটা বলো, এর মধ্যে একটা দাও। বুঝতে পারছি। এটা বৃত্ত ধরেছে। আরে আসলে এইরকম তো না জিনিসটা, আমি তো আঁকাইছি এরকম করে, বুঝতে পারছো? তুমি যখন 3D তুমি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা তখনই বুঝতে পারবা, তাছাড়া তো বোঝা যাচ্ছে না। আমি সহজে যাতে তোমাদের বোঝানো যায় সেজন্য এইভাবে কাটাকাটি করেছি। আশাও কি এইভাবে কাটাকাটি করে কেউ? অত সহজ, বুঝতে পারছো? জি ভাইয়া। এবার এখন একটা বিষয় দেখো যে ঠিক আছে, তুমি এখানে প্লাস দাও, এখানে প্লাস দাও, এখানে প্লাস দাও, সবগুলো যোগ করে দিবা না, কারণ কি এই যে টোটালটার বিষয় হিসেবে করতে গেলে, তাহলে মোট কথা হচ্ছে দেখো তো, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে আর দুইটা, তাহলে এই দুই দেখো হিসাব করো, 2 + 1 + 2 + 1 কত হয়? 6। এই যে সেই 6πr², কথা ক্লিয়ার? জি ভাইয়া। লামিয়া উত্তর পাইছো জি ভাইয়া। নাকি এখন আমাকে গলা টিপে ধরবা যে ভাই আমি পারি? না না, বুঝতে পারছি। ওকে, সুতরাং আমরা বলতে পারি কোনো বস্তুকে, আরে রে কোটে লিখেছি, কেটে কয়েকের টয়েকের এই আকার হবে না, কেটে যত ছোট করা হয়, মানে এই যে আমরা কেটে ছোট করেছি না, এই প্রথম এটা ছিল, তারপর আমরা কেটে ছোট করলাম না, দুই অংশ ভাগ করলাম না,
এই হ্যাঁ জি। কিনা বলো। হ্যাঁ, আমরা কেটে ভাগ করছি। তাহলে আমরা কেটে যত ছোট করব, এই যে ছোট করব, তত ক্ষেত্রফল বাড়বে। ক্ষেত্রফল কিন্তু বাড়তেছে, ঠিক আছে? ক্ষেত্রফল বাড়তেছে কিন্তু কমতেছে কে বলো তো? এখানে সিগমা। তলমাত্রিক ঘনত্বটা কি হচ্ছে? কমতেছে। কমতেছে। এই লাইনটার জন্য আমরা টোটালটা করে আসলাম। এখন আমাদের চাইছিল কি যে দেখো তো তলমাত্রিক ঘনত্বের পরিবর্তনটা কি হবে, দেখো চলো। লাস্ট লাইনটা একবার বুঝেন না। ওকে, দেখো হ্যাঁ, বলতে last পারি line-টা কোনো পুরোপুরি বস্তুকে, দেখান তো। কোনো বস্তুকে কেটে তুমি এই একটা বস্তু ছিল, এই বস্তুকে কেটে এই একটা অংশ, এই একটা অংশ ছোট করে ফেলেছো না? এই কেটে বড় করেছো নাকি ছোট করেছো? সাপোজ তোমার কাছে একটা 10 মিটারের দড়ি আছে, সাপোজ 10 মিটারের একটা দড়ি আছে। এখন তুমি যদি মাছ বরাবর কাটো, এটা ছোট হবে নাকি বড় হবে বলো তো? এখন যদি কেউ বলিস যে বড় হবে, তার কপালে দুঃখ আছে। ওটা হবে। ছোট হবে। ছোট হবে, তাই না? ছোট হবে, বিষয়টা হচ্ছে ছোট হবে দড়িটা। এইবার তাহলে সিস্টেমটা এখানেও যে একটা বস্তু ছিল, সেই বস্তুটা আমি এই একটা ভাগে ভাগ করেছি, এই একটা ভাগে ভাগ করছি, তাহলে এইটাও ছোট হয়ে গেছে, এটাও ছোট হয়ে গেছে, তাই না? এইবার তুমি এখানে দাঁড়াও, আমার সেই কই এইটার সাথে এ উপরে এ ছিল না নিচে এ, কিউ ডিভাইডেড বাই নিচে এ। এইবার আমি আরো সোজা করে দিচ্ছি, এইটার সাথে এইটার কি সম্পর্ক বলো তো? ব্যস্তানুপাতিক। সবাই কি এটা জানো? জি ভাইয়া। তুমি কি সবাই ওই কি আমার 3টে ক্লাস করছিলে তোমরা সবাই? জি ভাইয়া। ভাইয়া। ওকে, এই যে এই বান্দা আর এই বান্দার মধ্যে তোমার ব্যস্তানুপাতিক, এই যারা যারা করো নাই আমি পরে লিঙ্ক দিয়ে দিবানে, করে নিও। এইবার এই যে এই দুটা বান্দার মধ্যবর্তী যে তোমার সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এ যদি আমি বাড়াই, তাহলে এখানে এই সিগমা কি হবে? কমবে। এই যে এ বাড়াইছি, তাহলে এটা আমার নির্ণয় করতে হবে এ। কারণ কি, এ দেখো তোমার ক্ষেত্রফল কি ছিল, টোটালটার ক্ষেত্রফল কি ছিল? 4 পাই আর স্কোয়ার। এইবার কাটলা কত হচ্ছে? 2 পাই আর 2 পাই পাই আর আর স্কয়ার। স্কোয়ার। এইবার টোটালটা কত হচ্ছে? আবার জোড়া লাগাই দিলে, 6 পাই আর আগে ছিল 4 পাই আর স্কোয়ার, এখন 6 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি এটা বাড়তেছে ক্ষেত্রফল নাকি কমতেছে বলো তো কাটলে? বাড়তেছে। তাহলে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। তাহলে সবসময় মনে রাখবা যে কাটাকাটি করলে একটা আপেল কাটতেছি, কালকে পেয়ারা বা আপেল কাটবা, কাটে তোমার আম্মু বলে বলবা, আম্মু এই আপেলটা এই যে এখন বড় দেখতেছো না, এই আপেলটারে কাটি কাটি করবো, করে দেখবা যে হচ্ছে আরো বেশি বড় হয়ে যাবে। তোমার মা টাস করে একটা থাবা মেরে দেবে, এই কথা, এই তুই কি আমার মুখস্থ মূর্খ পাইছস? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আবার জ্ঞান কাউকে দিতে যাইও না, সে কিন্তু তোমার মেরে বসবে। ওকে, ফিজিক্সের ভাষায় বুঝাই দিব। হ্যাঁ, ফিজিক্সের ভাষা বুঝাইও, আর তোমার আম্মু তোমার আম্মুর ভাষায় বুঝাই দিবেন। ওকে, তাহলে আমরা একটা জিনিস এইটা কনফার্ম হলাম যে ক্ষেত্রফল বাড়তেছে। কারণ কি, এখানে টোটাল ছিল 4 পাই আর স্কোয়ার, সেখান থেকে কি হচ্ছে 6 পাই আর স্কোয়ার। তাহলে এটা বাড়তেছে নাকি কমতেছে? অবশ্যই বাড়তেছে। তাহলে ক্ষেত্রফল যদি বাড়ে, তাহলে অপোজিট যেটা আছে সিগমা, ওইটা অবশ্যই কমবে, তাই না? ইয়েস। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমাদের লেকচার আজকে এই পর্যন্তই।